আসসালামু আলাইকুম। চেষ্টা করেন ডক্টর মজাল্লাহ হাই স্কুলে ষষ্ঠ শ্রেণী অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের একটি সুন্দর কবিতা পড়াবো। কবিতাটি একটি গ্রামের দরিদ্র মেয়ের দারিদ্রতার বিভিন্ন দিক এখানে তুলে ধরা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ কোন কবিতাটি। আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের আসমানি কবিতাটি। আসমানি জসিমউদ্দিন। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। আসমানি নামে যে মেয়েটি, সে থাকে রসুলপুরের একটি ছোট্ট গ্রামে। সেখানে যেতে হবে তাকে দেখতে হলে। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। তাদের বাসাটা এতটাই ছোট যে দেখতে অনেকটা পাখির বাসার সাথে তুলনা করা চলে। গ্রাম অঞ্চলের এক ধরনের ভেন্না পাতা পাওয়া যায়, সে ভেন্না পাতা দিয়ে তাদের ঘরের ছানিটা তৈরি, যে এতটাই দুর্বল যে সামান্য বৃষ্টিতেই পানি গড়িয়ে পড়ে। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। এতটাই দুর্বল যে সামান্য বাতাসে ঘরটা নড়ে চড়ে উঠে। অনেক বড় কোনো ঝড়-ঝাপটা যদি যায় ঘরের উপর দিয়ে, তাহলে ঘরটা একেবারেই পড়ে যাবে। এটি তাদের দারিদ্রতার কারণে তারা এর থেকে আর ভালো ঘর নির্মাণ করতে পারে নাই। সেখানে তারা বছরের পর বছর এই ঘরটিতে থাকে। পেটটি ভরে পায় না খেতে বুকের কখান হাড়, সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার। ঠিকমতো নিয়মিত খেতে পড়তে পারে না, তার বুকের হাড়গুলোর দিকেই তার সেটা প্রমাণ মেলে। সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী। তার বুকের হাড়টা দেখলেই বোঝা যায় সে অনেক দিন না খেয়ে থাকতে হয় তাদের। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপ্পড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাবাসী। এত সুন্দর একটি মেয়ে তোমাদের বয়সী, যার কিনা হাসলেই হাসির প্রদীপের আলোর মতোই তার মুখের হাসিটা ছড়িয়ে পড়ে। সেখানে সামান্য একটু থাপ্পড়ে যেমন প্রদীপের আলো নিভে যায়, অভাবটাও তাদের কাছে থাপ্পড়ের মতো এসে নিভিয়ে দিয়ে গেছে তাদের সেই সুন্দর হাসি মুখটি। পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস, সোনালি তার গাঢ় বরণের করছে উপহাস। তার গায়ের পরিধেয় বস্ত্রটি এতটাই ছেঁড়া যে অনেকখানে শতেক তালি দেওয়া, এবং তার সুন্দর একটা সোনালি গায়ের রং ছিল, যার সাথে তার কাপড়ের সাথে তালি দেওয়া কাপড়ের সাথে তাকে একটু মানাচ্ছে না। মনে হচ্ছে যেন তার সাথে তার ঠাট্টা করছে কেউ, উপহাস করছে কেউ। এমনই উপহাস মানে ঠাট্টা মস্করা করা, সেটা একেবারে বেমানান। ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। তোমাদের মতো মেয়েটি হাসি খেলে যার দিন কাটানোর কথা, সেখানে সে অভাব এতটাই দারুণভাবে তাকে গ্রাস করে আছে যে তার খালি চোখ দিয়ে অনবরত খালি পানি ঝরে। সেখানে কোনো হাসি আনন্দ কিছুই নেই। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে সুর, লয় সে সুর গানের সুরে বেঁধে। বাঁশির মতো বাঁশি টান দিলে যেরকম একটা সুন্দর সুর বের হয়, তার গলাটিও ছিল ঠিক তেমনি। এতটাই দারিদ্রতা যে এখন সেই গলা দিয়ে গলাটা কাঁদতে কাঁদতে এতটাই ক্ষয় হয়ে গেছে, জীবনে সে কখনো সুযোগই পায়নি যে তার এই গলা দিয়ে একটা সুন্দর সুরের গান সে গাইতে পারত ইচ্ছে করলে, কিন্তু তার সে সুযোগ হয়নি। আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিলবিল করে। আসমানিদের বাড়ির পাশে যে পদ্মপুকুর আছে, সেখানে পদ্ম যখন ভরে উঠে দেখতে কত সুন্দর দেখায়, কিন্তু তাদের সেই পুকুরটা ব্যাঙের ছানা, বিভিন্ন রকমের শ্যাওলা কীট পতঙ্গ
ময়লা আবর্জনা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে এতটাই নোংরা হয়ে আছে যে সেখানে বিভিন্ন রকমের এখন পতঙ্গ কিলবিল বিলবিল করছে, যা একেবারেই নোংরা। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিয়ে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। ম্যালেরিয়া ডিম পাড়ে, এরকমই একটা পরিবেশ হয়ে গেছে। জানো যে তোমরা ম্যালেরিয়া এডিস মশাগুলো সাধারণত ময়লা আবর্জনা বিষাক্ত পানিতে ছাড়তে পছন্দ করে, সেখানেও ঠিক তাদের পানিগুলোকেও সেরকম নোংরা করে বিষাক্ত করে দিয়েছে, যেখানে পানিগুলা এখন একেবারেই ব্যবহারের অনুপযোগী। সেই জলেতে রান্না খাওয়া আসমাইলে চলে, সেরকম যেখানে এরকম পানিতে গোসল করা নিষিদ্ধ, উচিত না, সেখানে তারা এই পানি দিয়ে রান্না খাওয়া বা তাদের দৈনন্দিন জীবনযাপনে এই পানিগুলো ব্যবহার করে। পেটটি তাহার ফুলেছে পিলেই, নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। পিলে মানে পাকস্থলীর একটা অংশ, নিতুই মানে নিত্য নৈমিত্তিক বা প্রতিদিন, বৈদ্য মানে গ্রাম্য ডাক্তার বা চিকিৎসক। এই নোংরা পানি ব্যবহারের ফলে বা খাওয়ার দাওয়ার ফলে তার পেটে সবসময় সমস্যা লেগেই থাকে এবং নিত্যই তার সবসময় জ্বর লেগে থাকে। যেখানে দৈনন্দিন জীবনযাপনের মতো ঠিক করে একটা দরিদ্র পরিবার খেতে পড়তে পারে না, সেখানে চিকিৎসক ডেকে চিকিৎসা করানোর মতো পয়সা তারা কোথা থেকে পাবে? ছবিতে দেখছো যে মেয়েটির জীর্ণ শীর্ণ অবস্থা, তাদের ঘরের যে অবস্থা, দেখলেই একটা ভালো ছবি তোমরা মনের মধ্যে তোমাদের ভেসে উঠতে পারে যে আসলে এখানে ছবিটার দিকে তাকালে বোঝা যায় যে দরিদ্র ছোট্ট একটি কুটির, দরিদ্র ছিন্ন ভিন্ন বসন, মুখ মলিন, হাসি খুশি নাই। ছবিটার দিকে তাকালে এবং কবিতাটি বারবার পড়লে তোমরা বুঝতে পারবে যে কবিতার মূল ভাব অর্থ কী। আসমানি নামক মেয়েটির বিভিন্ন দারিদ্রতার বিভিন্ন দিকে এখানে তুলে ধরা হয়েছে। ভালো করে শব্দ অর্থগুলো পড়বে, শব্দ অর্থগুলো ভালো করে পড়তে পারলে তুমি বিষয়বস্তু তোমার অনুধাবন করা সহজ হয়ে যাবে। তো আসো এখন আমরা এই জসিমউদ্দিনের কবিতার যে শব্দ অর্থগুলো আছে এগুলো আমরা ভালো করে পড়ব। পাঠের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে উদ্দেশ্যটা কি, ভালোবাসার অনুভূতি প্রকাশ পেয়েছে। পাঠ পরিচিতির মধ্যে আমরা পাঠ পরিচিতিটা একটু পড়ে নিব। আসমানি গরিব, তার বাসা একেবারে নড়বড়ে, খেতে পড়তে পারে না, হাসি নেই কণ্ঠে, অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, তার জীবনে কোনো আনন্দ নেই, হাসি নেই, এমনই সামাজিক অনুভূতিগুলো কবি জসিমউদ্দিন সুন্দরভাবে তুলে ধরেছেন। তাহলে আমরা এখন আসি, আমরা এই কবি পরিচিতি সম্বন্ধে একটু জানি। দেখো, কবি পরিচিতিতে কবি জসিমউদ্দিন 1903 সালে ফরিদপুরের তম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমি তোমাদেরকে বলছি। নকশিকাথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, ধানক্ষেত, সুচয়নী ইত্যাদি। এছাড়াও ভ্রমণ কাহিনীও লিখেছেন, স্মৃতিকথা, নাটক, সঙ্গীত, প্রবন্ধেরও উনি রচয়িতা। শিশুদের জন্য ডালিম কুমার নামে তার একটি অনবদ্য সৃষ্টি আছে, তোমরা সুযোগ পেলে এই গল্পটি পড়ে নিও, খুবই ভালো লাগবে। কর্মজীবনে তিনি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে। এরপরে দীর্ঘদিন তিনি সরকারের প্রচার বিভাগে দীর্ঘদিন কাজ করেন। সাধারণত গ্রাম বাংলার মানুষের জীবন ও প্রকৃতির ছবি সহজ সরল ভাষা ও সাবলীল ছন্দে ফুটিয়ে তুলতে পারেন বলে তাকে পল্লীকবি বলা হয়। এই পল্লীকবি ঢাকায় 1976 সালে মৃত্যুবরণ করেন। তোমরা কবির পরিচিতি, কবির জন্ম, মৃত্যু এগুলো অবশ্যই মুখস্থ করে নিবা, কারণ এগুলো থেকেও প্রশ্ন হয়। আজ আমরা কিছু জটিল শব্দ একটু দেখে নিই,
ভেন্না পাতা এক ধরনের গ্রামে পাওয়া যায়, একটি ধরনের পাতা। তারপরে অনাহারে মানে না খেয়ে থাকা, সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী, তারপরে প্রদীপ মানে বাতি, তারপরে দেখো শতেক মানে শয়ের উপর তালি দেওয়া, ছেঁড়া বাঁশ মানে তার পরিধেয় বস্ত্র, বরণ মানে গায়ের রং, উপহাস মানে হাসি ঠাট্টা করা বা তাচ্ছিল্য করা, কৌতুক মানে হাসি আনন্দ করা, অশ্রু মানে পানি। তাহলে আমরা কঠিন শব্দগুলো মোটামুটি জেনে নিলাম। এরপরে এখানে দুই একটা শব্দ আছে। নিতুই মানে নিত্য, পিলে মানে প্লিহা বা পাকস্থলীর একটা অংশ, বৌদ্ধ মানে গ্রাম্য, ডাক্তার। কাজে তোমরা এখন আশা করি জটিল শব্দগুলা তোমাদের জানা হয়ে গেছে। এখন আমরা এখানে কয়েকটি বহু নির্বাচনী দেওয়া আছে, এছাড়া বই থেকে আরও তোমরা দেখে নিবা। এগুলি সবগুলি শেখা দরকার আছে, কারণ এগুলি থেকে যে কোনো টাইমে আমাদের পরীক্ষা হতেও পারে। তোমরা যেন প্রস্তুত থাকো সবসময়। এখন তোমাদের একটি সৃজনশীল পড়াবো, তোমাদের বইয়ে ৭৪ পৃষ্ঠায়। আমি একটু পড়ে শোনাচ্ছি, তোমরা দেখো। গ্রামের দরিদ্র কৃষক লালচাঁদ মিয়া বিঘে ৩ জমি বর্গা চাষ করে। পরপর ২ বছর বন্যা ও খরার সে জমিতে ফসল ফলেনি। পরিবারকে দুমুঠো দুবেলা পেট ভরে খেতে দিতে পারে না। খেতে দিতে না পারার সন্তানদেরকে অনাহারে কাটতে হয়। এখানে সৃজনশীলতার এই কথাগুলোই বলা আছে। চোখ কোটরে ঢুকে গেছে, বুকের পাঁজর গোনা যায়, মানে বুকের হাড়গুলো গোনা যায়। একটি মাত্র মাটির ঘর, তাও আবার ছাউনি নষ্ট হওয়ার উপক্রম, মানে একেবারেই নষ্ট হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে। বৃষ্টি বাদলার রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। লালচাঁদ মিয়ার মতো মানুষগুলো অভাব যেন পিছু ছাড়ে না। এখানে এই কথাগুলো থেকে আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর করব। আসমানি গ্রামের নাম কি? আসমানিদের গ্রামের নাম হলো রসুলপুর। তোমরা সবাই জানো। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি থাপ্পড়েতে নিভিয়ে গেছে দারুণভাবে, সেটা কবিতা থেকে একটি চরণ উদ্ধৃত করা হয়েছে। এই চরণটিতে বলা হয়েছে সেখানে আসমানির হাসি দরুন মুছে গেছে, যা বোঝাতে এখানে এই লাইনটিতে তা বোঝানো হয়েছে। আসমানি নিতান্তই দরিদ্র, পেট ভরে যেখানে খেতে পায় না, অনাহারে দিন কাটে, দারিদ্রতার কষাঘাতে তার মুখের হাসি নেই, অথচ দেখলে তাকে মনে হয় যেন একটা প্রদীপ জ্বলছে। হাসি ছিল আগে, এখন অভাবে সেটা নিভে গেছে। গ নাম্বার, আসমানিদের ঘরের সাথে লালচাঁদ মিয়ার ঘরটির সাদৃশ্য ব্যাখ্যা করে। এখানে আসমানির সাথে লালচাঁদ মিয়ার ঘরের তুলনামূলক একটি বর্ণনা করতে বলা হয়েছে। আসমানি কবিতাটিতে তাদের ঘরটা একেবারে নড়বড়ে পাখির বাসার মতো, বাড়ির পাতাগুলা ভেন্না ছাতার ছাউনি দেওয়া। দরিদ্রদের ঘর যা সাধারণত যেরকম থাকে, সামান্য বৃষ্টিতে ঘর নড়বড় করে, বাতাসে নড়ে যায়, ঘরটা একেবারে নষ্ট হওয়ার উপক্রম। আসমানিদের বসবাসের অযোগ্য। লালচাঁদ মিয়ার ঘরটিও ঠিক তেমনি, এইটাই তুলনা করা হয়েছে। সেজন্যই আসমানিদের ঘরে লালচাঁদ মিয়ার সাথে একটা সাদৃশ্য বা মিল খুঁজে পাওয়া যায়। তারপরে ঘ, লালচাঁদ মিয়ার মানুষগুলোর অভাব যেন পিছু ছাড়ে না। আসমানি কবিতার আলোকে বিশ্লেষণ করো। তাদের অভাব দারিদ্রতা এতটাই লেগে আছে যে সবসময় তাদের একটা নাজেহাল অবস্থা, অভাব এসে তাদের হাসি কেড়ে নিয়েছে। উদ্দীপকের লালচাঁদ মিয়া হতদরিদ্র চাষি, বন্যা খরায় তার ফসল ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছেলে মেয়েদেরকে তিনি খেতে পড়তে দিতে পারেন না বলে তাদের শরীরের বুকের হাড়গুলো যেন গনা যায়, এরকমই অবস্থা। পরিবারে দুবেলা দুমুঠো ভাত খেতে দিতে পারে না। এখানে এই উদ্দীপকে দারিদ্রতার কষাঘাতে জীবনযাপন তাদের সেই অবস্থাতে তুলে ধরা হয়েছে। নিতান্ত দারুণ করুণ অবস্থা। আসমানি এবং উদ্দীপকের লালচাঁদ মিয়ার মতো মানুষের অবস্থা এতটাই দুর্বিষহ যে অভাব যেন তাদের পিছু ছাড়ে না। আমি তোমাদেরকে এই
সৃজনশীলটা একটু পড়ে দিলাম, এরকমই উত্তর হবে। তোমরা তো জানো সৃজনশীলের নম্বর বন্টন, প্রথমটা 1 নম্বর, দ্বিতীয়টা 2 নম্বর, তৃতীয়টা 3 নম্বর, চতুর্থটা 4 নম্বর। এভাবে প্রশ্নের মান অনুযায়ী তোমাকে লেখার পরিমাণটা সেভাবে রাখতে হবে। আশা করি সবাই পাঠটি গ্রহণ করবে, নিয়মিত পড়াশোনা করবে, কারণ শিক্ষার কোনো বিকল্প নেই। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।